আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। এবং একই সাথে আশা করছি যে এই রোজার মাসে তোমরা রোজার যে ইবাদতগুলো রয়েছে, নামাজ, রোজা, সাহারি, ইফতার, তারাবি, প্রত্যেকটি ইবাদত সুন্দর মতো পালন করতে পারছো। কিন্তু ভাইয়া, আর কি বলতো, আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু খুব ২৬ ব্যাচের জন্য খুব মানে কাছাকাছি এসে গেল, এবং দরজা কিন্তু করা নাড়ছে, এরকম অবস্থা। হ্যাঁ, তো তোমাদের হচ্ছে এরকম হয় যে তোমরা অনেক প্যানিক খাও, এবং হচ্ছে লাইক প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমরা যারা কমার্সে রয়েছে তারা একটু ম্যাথকে ভয় পাও, কেউ 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 হচ্ছে থিওরিকে ভয় পাও। তো তোমরা হচ্ছে মানে ব্যাপারটাকে হচ্ছে কি এত বেশি কঠিন করো না, ব্যাপারটা খুব সহজ। কারণ ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি, আর ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সাথে পুরো ক্লাসটা সুন্দর করে করার, ঠিক আছে? তো আর পড়াশোনা না করলে কি হবে বলো তো? আহ আমরা সবাই কি জানি, আমাদের হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, কে বলতো? হেলিকপ্টার মিলন। হ্যাঁ, পড়াশোনা ঠিক মতো না করলে কিন্তু এইভাবে উড়ে চলে এসে কিন্তু তোমার সাথে দেখা করবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো বাকিটা কি হবে। তো আসো, আজকে আমরা যদি মানে মিলন আঙ্কেল থেকে যদি আমাদের বাঁচতে হয়, পড়াশোনা ঠিক মতো করতে হবে না? হ্যাঁ, তো চলো আমরা পড়াশোনা শুরু করি। আর পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি, তোমাদের ওয়ারিদ হাসান ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। জাইমাতুল জান্নাত লিখেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো তোমরা? রোহন সাহা, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। সালমা ইসলাম, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো তোমরা? জানিয়ে দিবে। আর হ্যাঁ, ক্লাসটা কিন্তু বেশি বেশি শেয়ার করবে, বুঝছো? তোমরা হচ্ছে তোমরা সহ তোমাদের ফ্রেন্ডসরাও কিন্তু অনেকের হচ্ছে ঝামেলা থাকতে পারে, বিশেষ করে এই যে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে লাইক শুধু আসলে এই সাবজেক্টে কিন্তু অনেকের ভয় থাকে, কারণ হচ্ছে অনেক থিওরি থাকে, সব পড়তে ইচ্ছা করে না। কিন্তু ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে আমি এই ব্যবসা উদ্যোগ যে চ্যাপ্টারটা রয়েছে, ১০ম অধ্যায় তোমাদের ফার্স্ট পেপারের, এটা ইনশাল্লাহ খুব সুন্দর করে আলোচনা করব। এবং দেখবা তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে যত রকম কনফিউশন রয়েছিল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ফার্স্ট ক্লাস করতে আপনার, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের সাথে আজকে প্রথম ক্লাসে এসেছি। আশা করছি তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো, তোমরা আমার সাথেই থাকো। তো খুব বেশি বেশি জয়েন করে, খুব বেশি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের মাঝে। তো চলো শুরু করা যাক। আহ, আমার সাউন্ড তো ক্লিয়ার, তাই না? তোমরা একটু জানাও তো। সাউন্ড কি ক্লিয়ার? আমার সাউন্ড তোমাদের কাছে একটু জানাইও। আহ, একটু জানাও সাউন্ডটা ক্লিয়ার কি না, তাহলে আমি শুরু করছি। ওকে, ওকে, চলো শুরু করা যাক। সাউন্ড ক্লিয়ার, ওকে। তো ভাইয়া, আজকে হচ্ছে আমরা পড়বো ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের ১০ম অধ্যায় ব্যবসা উদ্যোগ। তোমাদেরকে একটা কথা আমি হচ্ছে তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি। তোমরা যখন কোনো বিষয়ের কোনো নতুন চ্যাপ্টার ধরবা, তখন হচ্ছে সেই চ্যাপ্টারটার নামটাকে, মানে ওই চ্যাপ্টারের যে নাম সেটাকে তোমরা কয়েকবার দেখবা। জাস্ট দেখবা, কয়েকবার চিন্তা করবা আসলে এই শব্দটা যে লেখছে এর মানে কি। ধরো যে এখানে লেখা ব্যবসায় উদ্যোগ, তোমরা চিন্তা করবা ব্যবসা উদ্যোগ মানে কি। হ্যাঁ, জাস্ট ১-২ মিনিট ভাববা। কিছু বুঝতেছো না, কিছু পারতেছো না, নো প্রবলেম। তুমি তো তুমি কিছু পারো বা না পারো, অ্যাটলিস্ট কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি তো অ্যাটলিস্ট বলতে পারবা যে আমি হ্যাঁ মাথা খাটাইছিলাম, আমি পারি নাই। অ্যাটলিস্ট তুমি তো মাথা খাটাইছিলে, তাই না? তো অনেকে কি করে, ইভেন আমিও সেটাই করতাম, যে আমি কখনো চ্যাপ্টারের নাম ভালো করে দেখতাম না, এন্ড হচ্ছে কি চ্যাপ্টার পড়া শুরু করে দিতাম, যার কারণে পরে হচ্ছে অনেক কিছু বুঝতাম না। তো তোমরা হচ্ছে প্রথমে এই কাজটা করতে পারো। প্রথমে হচ্ছে চ্যাপ্টারের নামটা ভালো করে দেখবা, দেন হচ্ছে তোমরা যদি কিছু বুঝতে পারো তো ঠিক আছে, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো আজকে চ্যাপ্টার শুরু করা যাক। তো ভাইয়া, আমাদের প্রথম স্লাইডে আমরা হচ্ছে উদ্যোগের ধারণা জানবো, ঠিক আছে? তো উদ্যোগটা আসলে বেসিক্যালি কি? উদ্যোগ হচ্ছে, ধরো তুমি কোনো কিছু নতুন কিছু করার, একজন মানুষ যদি নতুন কিছু করার চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপদানের জন্য যেরকম যত রকম পদক্ষেপ গ্রহণ করে, তাকে আমরা উদ্যোগ বলে থাকি। যেমন এখানে লিখেছে, নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের, কি বলতো ভাইয়া, বাস্তবায়নের প্রয়াস চালান, তখন তাকে উদ্যোগ বলে। হ্যাঁ, সরি, এখানে একটা দাড়ি হবে, এখানে বলে হবে। কি বলতো ভাইয়া, কি লিখছে?
নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস চালান তখন তাকে উদ্যোগ বলে। হ্যাঁ, মানে হচ্ছে কি, সহজ কথায় আহ মানে কোনো একটা কিছু কোনো একটা চিন্তা বা কোনো আইডিয়া বা কোনো রকম কাজ মাথায় আসলো তোমার, ধরো তোমার বা তোমার ফ্রেন্ডস তোমাদের মাথায় আসলো, তোমরা চিন্তা করছো আচ্ছা আমরা এটা করতে পারি কিনা। এই যে তোমরা যে চিন্তা করলা এবং সেটাকে তোমরা কোনো সময় বাস্তবে রূপদান করবা না ইনশাল্লাহ, করলে তখন তোমরা সেটাকে হচ্ছে বলবা উদ্যোগ। এটাকে আমরা উদ্যোগ বলে থাকি। হ্যাঁ, তো চলো আমরা এখানে কিছু ব্যাপার আমাদের জেনে রাখতে হবে। প্রথমত, উদ্যোগের সাথে উদ্যম, সৃজনশীলতা জড়িত। হ্যাঁ, উদ্যোগের সাথে কি জড়িত বলতো? উদ্যম এবং সৃজনশীলতা। উদ্যম মানে কি? তোমার যে একটা আকাঙ্ক্ষা, তোমার যে একটা আগ্রহ যে আমি নতুন কিছু উদ্ভাবন করতে চাই, তো এইটাকে হচ্ছে উদ্যম বলে। তোমার যে একটা সাহস, এটাকে হচ্ছে উদ্যম। আর সৃজনশীলতা মানে নতুন কিছু তৈরি করা। উদ্যোগ সবসময় নতুন কিছু তৈরি করা সম্পর্কিত হয়ে থাকে। ঠিক আছে ভাইয়া? তো এটাকে আমরা সৃজনশীলতা বলে থাকি। এরপর কি বলতো? অন্ট্রাপ্রেনারশিপ। তোমরা এইটার যে উচ্চারণটা ভালো করে দেখো, অন্ট্রাপ্রেনারশিপ, এটার যে উচ্চারণটা তোমরা কিন্তু অনেকে করতে পারো না। অনেকে হচ্ছে লাইক এন্টারপ্রেনিয়রশিপ বা হচ্ছে অনেক কিছু বলো, তবে এটার আসল উচ্চারণটা হচ্ছে অন্ট্রাপ্রেনারশিপ। ঠিক আছে? সো এখানে কি লিখলো বলতো? অন্ট্রাপ্রেনারশিপ শব্দটি ব্যবসা উদ্যোগ বা শিল্পোদ্যোগ বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে? ব্যবসায় উদ্যোগ অথবা কি বলতো শিল্প উদ্যোগ, এই দুটা বোঝাতে ব্যবহৃত হয়। এবং এই যে শব্দটা ব্যবসায় উদ্যোগ এবং শিল্প উদ্যোগ, এই দুটো কিন্তু একই কথা। এবং এটার একজন জনক রয়েছেন। ঠিক আছে? এটার একজন জনক রয়েছেন যে এই শব্দটা আবিষ্কার করেছেন। আমরা একটু পরে সেটা জানতে পারবো। হ্যাঁ, আমরা আপাতত আগাই। তো এই হচ্ছে কথা। নেক্সট আমাদের আছে উদ্যোগের সাথে ইতিবাচকতার সম্পর্ক বিদ্যমান। অলওয়েজ মনে রাখবা, উদ্যোগ সবসময় ইতিবাচক হতে হবে। এখন ধরো যে তুমি তোমার ফ্রেন্ড সহ চিন্তা করলা যে আমি নেতিবাচক কিছু করার চিন্তা করি, ঠিক আছে, বাংলাদেশের আইনে বৈধ না বা পৃথিবীর কোনো আইনে বৈধ না এমন কিছু তুমি যদি করো, সেক্ষেত্রে সেটা নেতিবাচক হবে এবং সেটা কখনোই উদ্যোগ হবে না। ঠিক আছে? তোমাকে সময় চিন্তা করতে হবে যে উদ্যোগের সাথে সময় কি জড়িত বলতো? ইতিবাচকতা জড়িত, পজিটিভনেস জড়িত। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া আপনি ব্যবস্থা সংগঠনের ফার্স্ট অধ্যায় থেকে শুরু করুন প্লিজ। আমি কিছুই হ্যাঁ ঠিক আছে আপু, সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ শুরু করব। আমি যদি সুযোগ পাই তোমাদের সাথে ইনশাল্লাহ আরো শুরু করব। ভাইয়া পিডিএফ দেন না? আচ্ছা, পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে ইনশাল্লাহ। তোমাদেরকে হচ্ছে কি আমার তোমাদেরকে ক্লাস শেষে আমার আইডিটা দিয়ে দিব। সেখানে হচ্ছে তোমরা আমাকে যখন ইচ্ছে তখন নক দিতে পারবা। ঠিক আছে? ওই নক দিও, তোমার দিনকে ইনশাল্লাহ দিয়ে দিব। ভাই আপনার ক্লাস কখনোই করি না, আর আমি নোটিফিকেশন পাই না কখন ক্লাস হয়। আপু আমি হচ্ছে আজকে প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ, তোমাদের সামনে আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি, একদম ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ। পরবর্তীতে আমাকে তোমরা পাবা। হুম, এটা কোন টপিক? আপু এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ চ্যাপ্টার। এবং তোমাদেরকে দেখাই আরেকবার, এই যে দেখো ব্যবসা উদ্যোগ। ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে ব্যবসা উদ্যোগ। ঠিক আছে, বুঝছো তো? আচ্ছা, নেক্সটে যাওয়া যাক। এটা তো শেষ, নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে দিবা, বুঝছো? ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবা। ওকে ওকে, আসো এবার আমরা নতুন একটা ব্যাপারে যাই, উদ্যোগ বা ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশ। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, উদ্যোগ তো তোমরা জানলা কি জিনিস। উদ্যোগ হচ্ছে ধরো যে কোনো নতুন কিছু করার যে কর্ম প্রচেষ্টা, সেটাকে বা নতুন কিছু করার বাস্তবায়ন করা, নতুন কিছু চিন্তা করা, সেটাকে বাস্তবায়ন রূপদান করা, সেটা কিন্তু আমরা উদ্যোগ বলি। আর ব্যবসায় উদ্যোগ হচ্ছে আহ মানে ব্যবসা সংশ্লিষ্ট যে কোনো কিছু যদি নতুন করে উদ্ভাবন করা হয় এবং সেটাকে বাস্তবায়ন করা হয়, সেটাকে ব্যবসা উদ্যোগ বলে। জাস্ট ব্যবসা শব্দটা লাগাই দিবা, ব্যবসা সংশ্লিষ্ট, বাকিটাই ব্যবসা উদ্যোগের সংজ্ঞার মতো। আচ্ছা, এবার আসো প্রাচীন যুগে। ব্যবসা উদ্যোগ ধারণা প্রাচীন যুগে কি করতো মানুষ? চাহিদা পূরণের জন্য মানুষ একত্রিত হয় চাষাবাদ, মাছ, পশু, পাখি, শিকার ইত্যাদি জীবিকা গ্রহণ করে। হ্যাঁ, এরপর হচ্ছে বিনিময় ব্যবস্থার প্রচলন ঘটে। আচ্ছা, আহ তোমরা কি জানো যে বিনিময় ব্যবস্থা মানে কি? তোমরা কি বলতে পারো বিনিময় ব্যবস্থা মানে কি? বিনিময় ব্যবস্থা মানে হচ্ছে এক্সচেঞ্জ করা। ঠিক আছে? ধরো যে আগের কালে ব্যাপারটা এরকম ছিল যে ধরো দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া নেওয়া হতো। ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলি বার্টার সিস্টেম। হ্যাঁ, এই বার্টার সিস্টেমটা আমরা হচ্ছে ইংলিশে বলি এবং এটা বাংলা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। সো এটাকে হচ্ছে বলা হয় বিনিময় ব্যবস্থা। মানে আগের কালে মানুষ হচ্ছে কি একটা দ্রব্য দিত আরেকটা দ্রব্য নিত, সরি একটা দ্রব্য নিত আরেকটা দ্রব্য দিত, এটাকে বলে বার্টার সিস্টেম। ঠিক আছে?
সো নেক্সট টপিকটা হচ্ছে, নেক্সট ইয়েটা হচ্ছে জেলে তাঁতি কামার সম্প্রদায়ের উদ্ভব ঘটে। ঠিক আছে, তখন হচ্ছে এই যে মানে যারা হচ্ছে এই সম্প্রদায়ের, তাদের কিন্তু উদ্ভব ঘটে। ধাতব মুদ্রা এক মালিকানা অংশীদারি ব্যবসার উদ্ভব ঘটে। তোমাদের কিন্তু এটা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ বলতে পারো। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার উদ্ভব কোন যুগে হয়। হ্যাঁ, তোমাদেরকে এটা জিজ্ঞেস করতেই পারে, ইভেন অনেক সময় ফ্রিকোয়েন্টলি প্রশ্নটা এসে থাকে যে এক মালিকানা ব্যবসা আর অংশীদারি ব্যবসা কোন যুগে হয় বলতো? প্রাচীন যুগে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ব্যবসা উদ্যোগ আলাদা বিষয় হিসেবে বিবেচিত হয়নি। কখন? তখন যখন প্রাচীন যুগ ছিল। বুঝছো? যখন প্রাচীন যুগ ছিল তখন হচ্ছে ব্যবসা উদ্যোগটা কি হয়নি বলতো? আলাদা বিষয় হিসেবে বিবেচিত হয়নি। তখনও মানুষ এত এটাকে হচ্ছে মানে এত গুরুত্বপূর্ণ কিছু মনে করতো না, বাট তারা যে আসলে ওইটারই অংশ হিসেবে কাজ করতেছে যেটা তারা বুঝতো না। মানে তারা জাস্ট হচ্ছে এই কাজগুলো করতো, কিন্তু তারা তখনও এটাকে আলাদা বিষয় হিসেবে চিহ্নিত করতে পারতো না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, হ্যাঁ, গুড, প্রাচীন যুগে। ওকে, নেক্সটে যাওয়া যাক। আমাদের আসে এবার মধ্যযুগ। হ্যাঁ, সো মধ্যযুগে হচ্ছে বণিক শ্রেণীর পালতোলা নৌকায় বা উটের পিঠে পণ্য সাজিয়ে মালামালের স্থান বিক্রয় হয় বিক্রয় হয়। মানে হচ্ছে তখন সময়টায়, মধ্যযুগের সময়টায় বণিক শ্রেণী, বণিক মানে যারা ব্যবসা করতো, হ্যাঁ, ব্যবসায় যারা ছিল তারা পালতোলা নৌকায় বা উটের পিঠে, হ্যাঁ, কিসে বলতো? পালতোলা নৌকায় অথবা উটের পিঠে পণ্য সাজিয়ে মালামাল বা স্থান পরিবর্তনে বিক্রয় করত। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে পদ্ধতিগত উন্নয়নের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত। তখন থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের যে বৈদেশিক বাণিজ্য মানে বিদেশের সাথে আমাদের যে কানেকশন, সেটা কিন্তু তখন থেকে আমাদের শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, অ্যান্ড পদ্ধতিগত উন্নয়ন মানে হচ্ছে তারা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করত এবং সেই পদ্ধতি মোতাবেক তারা বিভিন্ন উন্নয়নের চেষ্টা করত। তো সেইটাই হচ্ছে পদ্ধতিগত উন্নয়নের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা একটু জানাও, তোমরা কি বুঝতে পারতেছো? আমাদের কিন্তু অধ্যায়টা খুবই মজার। হ্যাঁ, অধ্যায়টা কিন্তু খুব মজার, যদি তোমরা ঠিক মতো পড়তে পারো, জানতে পারো, অধ্যায়টা কিন্তু সুপার ডুপার মজা। হুম, এই হচ্ছে কথা। ওকে, পরের স্লাইডে যাওয়া যাক। এখানে কিছু তোমাদের একটা নাম জানতে হবে, একটা না বিশেষ করে কয়েকটা নাম তোমাদের জানতে হবে। বিংশ শতক। আচ্ছা, দাঁড়াও, বিংশ ওয়েট, দাঁড়াও, ভাইয়া এখানে হচ্ছে কি একটু মিস্টেক হয়েছে আমাদের। এটা হচ্ছে বেসিক্যালি বিংশ শতকটা, এরপর হচ্ছে ঊনবিংশ শতকটা, এটা হচ্ছে আমাদের আধুনিক যুগে শুরু হয়েছিল, কিন্তু এডিটিং এ হয়তোবা একটু নামটা আসেনি। তোমরা হচ্ছে তোমাদেরকে আমি পুরো পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে তোমরা ইনশাল্লাহ পুরোটা পড়তে পারবে। হ্যাঁ, ওটা বেশি কিছু না, তোমাদের হচ্ছে তোমাদের যে খালেকুজ্জামান স্যারের যে বইটা আছে না, ওখানেই তোমরা হচ্ছে আধুনিক যুগের ঊনবিংশ শতক এবং বিংশ শতকের দুইটা শতকের তোমরা হচ্ছে ডিটেলস গুলো পেয়ে যাবা। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তো চলো, এখানে হচ্ছে বেসিক্যালি বিংশ শতকে যা হয়েছিল তোমাদেরকে কিছু নাম জানতে হবে। যেমন প্রখ্যাত অর্থনীতি বিদ হবে, প্রখ্যাত অর্থনীতিবিদ জোসেফ এ
সুম্পিটার। নামটা কি বলতো? জোসেফ এ সুম্পিটার। হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে এই নামটা খুব ভালো মতো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু পরে আমরা জানতে পারবো যে শিল্প উদ্যোগ বা ব্যবসা উদ্যোগের একজন জনক রয়েছেন এবং তার নাম কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে নামটা। প্রখ্যাত অর্থনীতিবিদ জোসেফ এ সুম্পিটার শিল্পোদ্যোগ ধারণা দেন। ঠিক আছে, তো এরপর হচ্ছে তিনি কি করছেন? আবিষ্কারক ও উদ্ভাবনকারীদের মধ্যে পার্থক্য দেখাইছেন। মানে হচ্ছে তিনি বলছেন যে আবিষ্কারক এবং উদ্ভাবনকারী দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে তোমরা মেইন বই যেটা রয়েছে সেটা তোমরা ওখানে ভালো করে দেখলে অ্যানালাইসিস তোমরা বুঝে যাবা। খুব কঠিন কিছু নাই, খুব সহজভাবে কিছু লেখা আছে যে আবিষ্কারক এবং উদ্ভাবনকারী এদের মধ্যে আসলে কি পার্থক্য। কিছু জাস্ট মানে তেমন কিছু নাই বললেই চলে বইয়ে, বাট এই হচ্ছে তোমাদের মেইন কনসেপ্টটাই হচ্ছে এটা, যে পার্থক্য দেখানোর চেষ্টা করছেন তিনি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে, ডেভিড ম্যাকলিল্যান্ড, ফ্রাঙ্ক ইয়ং, পিটার এফ ড্রাকার আর হচ্ছে অ্যান্ডারসন। এই হচ্ছে কিছু তখনকার সময় অর্থাৎ বিংশ শতকের কিছু উল্লেখযোগ্য মনীষীর নাম, যারা হচ্ছে তখন এই ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ঠিক আছে, তো তোমাদের কাছে নামগুলো কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন কিছু না, এই নামগুলো খুবই সহজ। দেখবে কয়েকবার পড়তে পড়তে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, বিশেষ করে তোমরা যখন হচ্ছে অ্যাডমিশনে আসবা, দেখবা যে এই নামটা, এরপর হচ্ছে এই নামটা তোমরা হচ্ছে অনেক বেশি দেখবা। হ্যাঁ, মানে আমি দেখছি এই ডেভিড ম্যাকলিল্যান্ড আর পিটার এফ ড্রাকারের কথাবার্তা তোমরা অনেক পড়বা। ঠিক আছে, যখন তোমরা অ্যাডমিশন সিজনে আসবা। আচ্ছা, ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও, বুঝছো? তোমরা কিন্তু ক্লাস শেয়ার করে দিও। আর কিছু না বুঝলে অবশ্যই বলবা কমেন্টে। হ্যাঁ, অবশ্যই বলতে হবে কিন্তু, ক্লাস যদি না বুঝো অবশ্যই বলতে হবে। আচ্ছা, আমরা তাহলে আগাই। আমরা তো পড়লাম, দেন হচ্ছে আমাদের কাছে আছে এই যে, এবার খুব মজার একটা ব্যাপার তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম, এখন সেটা আবার আসছে। এই যে উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য। তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগ বলতে কি বোঝায়, তাই না? এখন কিন্তু ইজি লাগবে তোমাদের কাছে। কিরকম? এই যে নতুন কোন চিন্তাকে বাস্তবে রূপদানের, আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কিছু জিনিস লিখতে হবে। নতুন কোন চিন্তাকে বাস্তবে রূপদানের পদক্ষেপকে উদ্যোগ বলে। হ্যাঁ, এই যে তোমাদেরকে হচ্ছে লিখে নিতে হবে পদক্ষেপ। ঠিক আছে ভাইয়া, এখানে কি হবে বলতো? নতুন কোন চিন্তাকে বাস্তবে রূপদানের পদক্ষেপকে উদ্যোগ বলে। ঠিক আছে, মানে নতুন কিছু করতে চাইবা এবং সেটা চিন্তা করবা এবং সেটা বাস্তবায়ন রূপদান করবা। ঠিক আছে, এই দুইটা কাজ কি বলা হয়? জাস্ট উদ্যোগ। পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে। তোমার জ্ঞানমূলকে অবশ্যই মানে বলতে পারো যে লাইক 90% চান্স আছে এটা আসতেই পারে, উদ্যোগ কাকে বলে অথবা ব্যবসা উদ্যোগ কাকে বলে, যে কোনো একটা আসবেই। ঠিক আছে, আচ্ছা, তা আমি যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে, যে জাস্ট উদ্যোগের যে সংজ্ঞাটা, সেটার আগে জাস্ট ব্যবসায় সংশ্লিষ্ট এই ওয়ার্ডটা লাগাই দাও, এই দুটা ওয়ার্ড লাগাই দাও, আর কিচ্ছু লাগবে না। দেখো বাকি সব একই। ব্যবসায় সংশ্লিষ্ট নতুন কোন চিন্তাকে বাস্তবে রূপদানের প্রচেষ্টাকে উদ্যোগ বলে। ঠিক আছে, কি করছি ভাইয়া? ভাইয়া আমি কি করছি? আমি কি অনেক বড় কিছু লিখে ফেলছি? না ভাইয়া, দেখো জাস্ট দুইটা শব্দ, ব্যবসায় সংশ্লিষ্ট। ঠিক আছে, ব্যবসায় সংশ্লিষ্ট নতুন কোন চিন্তাকে বাস্তবে রূপদানের প্রচেষ্টাকে উদ্যোগ বলে। আর কিছু কি অ্যাড করছি? বলো আর কিছু অ্যাড করছি কিনা? জাস্ট এই দুইটা শব্দ। ঠিক আছে, জাস্ট ভালো করে মনে রাখো। তোমাদের জন্য ভাইয়া হচ্ছে একেবারে সহজভাবে, যত সহজভাবে অধ্যায়টাকে হচ্ছে দাঁড় করানো যায় সেভাবে চেষ্টা করছি। এন্ড আশা করি তোমাদের এই ক্লাসে যদি তোমরা ঠিক মতো করো, মনোযোগ দিয়ে করো, তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর হ্যাঁ, তোমাদের এখন হচ্ছে রোজার টাইম চলতেছে, তোমাদের হয়তো এখন ক্লাস করতে বেশি একটা ইচ্ছা করতেছে না। আসলে ভাই কি করবা বলো তো, আমাদের জীবনটা এরকম। এইচএসসি পরীক্ষা তো তোমাদের খুব কাছাকাছি, আর হচ্ছে লাইক মানে পড়াশোনা করতেই হবে এই অবস্থা। আর আমি বুঝতে পারি, আমিও তোমাদের তোমাদের সময়টা একসময় ছিলাম, আমি পার করছি, এন্ড এই সময়টা আমার ক্লাস করতে ভালো লাগতো না, কিন্তু কি করবো বলো। থাক ভাইয়া, জ্ঞান না দেই, সামনের ক্লাসে আমরা আগাই, আরো কিছু স্লাইড তো আমাদের বাকি আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ব্যবসায় তো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। কি বলতো? বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। ঠিক আছে, ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারবো।
কিরকম? আচ্ছা, প্রথম ইয়েটাই দেখো, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, তোমরাই বলবা যে আমরা ব্যবসা কেন করি? কেন করি আমরা ব্যবসা? আমরা কি মানে মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি, বা হচ্ছে লাইক কিরকম, মানে জাস্ট এমনি ব্যবসা করি? এমনি তো করি না। আমাদের ব্যবসা করার মানে মুখ্য কারণই হচ্ছে কি বলতো, মুনাফা অর্জন করা। ঠিক আছে, ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার, আমরা যে উদ্যোগটা, ব্যবসায়িক যে কোনো উদ্যোগ গ্রহণ করার মূলে থাকে হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে, এজন্য এটাকে আমি 1 নম্বরে দিছি। এটা হচ্ছে মেইন। ব্যবসায় তুমি ব্যবসা যে কোনো কিছু করতে গেলে তোমার অবশ্যই মুনাফা অর্জনের যে সংশ্লিষ্টতা সেটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে যখনই মুনাফা শব্দটা আসবে তখনই তোমার ঝুঁকি এবং অনিশ্চয়তা শব্দটা চলে আসবে। বুঝছো? যখনই মুনাফা ব্যাপারটা চলে আসবে তখনই কি আসবে বলতো, ঝুঁকি এবং অনিশ্চয়তা শব্দটা চলে আসবে। তুমি মুনাফা অর্জনের জন্য তুমি বেশি বিনিয়োগ করবা, তুমি বেশি টাকা হচ্ছে ব্যয় করবা, তুমি বেশি বেশি প্রজেক্টে তুমি চিন্তা করবা, তখনই তোমার কিন্তু ঝুঁকিটা বেড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে অনিশ্চয়তা তোমার বেড়ে যাবে। যেমন হচ্ছে আমরা কিন্তু জানি যে পোর্টফোলিও একটা ব্যাপার আছে, ওটা আবার ভিন্ন ধারণা। যে পোর্টফোলিও যদি আমরা একাধিক কোম্পানিতে করি বা একাধিক প্রজেক্টে করি তাহলে হচ্ছে আমাদের সেটা মিনিমাইজ হয়ে যায়, ওটা অন্যরকম চিন্তা। কিন্তু আমরা যখনই হচ্ছে মুনাফার চিন্তা করতেছি তখন কিন্তু আমাদের ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাইতেছে। তোমার হচ্ছে লাইক তোমার বাবা মা, সরি বাবা চাচা বা কারো যদি বিজনেস থাকে, তোমরা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারো যে সবসময় কি ওনারা লাভ করে কিনা। ওনারা বলবেন না, সবসময় ওনারা লাভ করি না, বা ওনারা করতেও পারে। বা বাইরের কাউকে জিজ্ঞেস করতে পারো, বলবে না, অনেক সময় লস খাইছে। ঠিক আছে, ওই লস খাইছে শব্দটা বলে না, ওই লস খাইছে মানে হচ্ছে সেটা ঝুঁকির সংশ্লিষ্টতা আছে বলি। ঠিক আছে, সবসময় যে মুনাফা করবে এমন তো কোনো কথা নেই, অনেক সময় ক্ষতিও করতে পারে। ঠিক আছে, তুমি নিজে ব্যবসা করো, তুমি নিজে দেখবা ক্ষতি হয়ে যাবে অনেক সময়, আল্লাহ না করুক। হ্যাঁ, চলো সামনে যাওয়া যাক। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ভেরি গুড, মুনাফা অর্জনের উদ্দেশ্য। এই তো সালমা ইসলাম, খুব ভালো পড়তেছো। আর শাওন ইসলামও আছো, শেয়ার করে দিও কিন্তু তোমাদের ফ্রেন্ডদের মাঝে। আচ্ছা, তো ভাইয়া আসো নেক্সট পয়েন্টে আমরা যাই। সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ সবসময় কি বলতো, আমি তোমাদের একটা কথা বলছিলাম যে নতুন ধারণা সব সময় কি বলতো ভাইয়া, নতুন ধারণা থাকতে হবে। একটা নতুন ধারণাই থাকতে হবে তোমার। ধরো যে তোমার আশপাশে সারাউন্ডিংসে কিছু নাই, তুমি নতুন কিছু করার চিন্তা করতেছো, অবশ্যই নতুনত্ব থাকতে হবে এর মাঝে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যবসা উদ্যোগ ধারণার তৃতীয় যে পয়েন্টটাই আমি এমফাসাইজ করলাম, সেটা হচ্ছে নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এরপরে কি বলতো ভাইয়া, কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ থাকতে হবে। এটা হচ্ছে লাইক এরকম, ধরো তুমি একটা ব্যবসা উদ্যোগ তুমি গ্রহণ করছো, এখন যে মানুষ তোমাকে সেটা কি অ্যাপ্রিসিয়েট করবে না, অ্যাপ্রিসিয়েট করে তুমি কি কৃতিত্ব অর্জন করবা। সো এখানে কি তুমি সম্মান লাভ করতেছো, নিজের মধ্যে একটা লাইক একটা মানে ফেম অর্জন করতেছো তুমি। ঠিক আছে, সো এটাই হচ্ছে কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ। এরপর হচ্ছে সাফল্যের ইতিবাচক ফল। এই যে দেখো আবার কিন্তু শব্দটা এসে পড়ছে, ইতিবাচক। তোমাদেরকে একটু আগে কিন্তু বলছিলাম যে ইতিবাচকতা কিন্তু সবসময় ব্যবসা উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য। এবং দেখো আবার কিন্তু ইতিবাচক শব্দটা এসে পড়ছে। হ্যাঁ, কোন সময় নেতিবাচক চিন্তা করো না, ব্যবসা উদ্যোগ মানে হচ্ছে কি বলতো, ইতিবাচক। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, উদ্যোগ কোনো গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড নয়। এই কথাটা কিসের সাথে ক্ল্যাশ লাগতে পারে, তোমাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা যাও, এই প্রশ্নটা আমি তোমাদের কাছে করলাম। এই যে উদ্যোগ গতানুগতিক গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড নয়, এই শব্দটা, এই পয়েন্টটাই কিন্তু এইখানের অন্য পয়েন্টের সাথে ক্ল্যাশ লাগছে, মানে হচ্ছে কি বিপরীত সম্পর্ক বুঝাইতেছে। তোমরা কি বলতে পারবা এই উপরের 1 2 3 4 5টা অপশন পয়েন্টের মধ্যে কোন পয়েন্টের সাথে এটা ক্ল্যাশ লাগতে পারে? তোমাদের কাছে আমি কমেন্টে উত্তর নিব, এটা কিন্তু আমি উত্তর পরে বলবো, আগে তোমাদের দেখি তোমরা সেটা বলতে পারো কিনা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট ইয়ে, আচ্ছা তোমরা আগে বলো, তোমরা কি বুঝতেছো কিনা? ভাইয়ার কথা যদি তোমরা না বুঝো অবশ্যই কিন্তু কমেন্ট করবা, একবার না লাগলে 10বার বুঝাবো, সমস্যা কি? তোমাদের সাথে ভাইয়া আছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমার থেকে তোমরা ভালো এক্সপেক্ট করতে পারো, যেহেতু হচ্ছে জীবনে আমরা সবাই কম বেশি কষ্ট করলাম, আলহামদুলিল্লাহ আমিও কষ্ট করেছিলাম, তাই ঢাবিতে চান্স পেয়েছি তোমাদের সকলের দোয়ায়। আর আশা করছি তোমাদেরকে আমি ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো। আর যদি কোনো ধরনের সমস্যা করি তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে হচ্ছে তোমরা সেটা আমাকে ধরাই দিবা যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা আবার বুঝাই দেন। হ্যাঁ ঠিক আছে, স্বর্ণা চক্রবর্তী লিখছো ভাইয়া সিকিএমসি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিকিএমসি তো তোমাদেরকে হচ্ছে এই
এটা স্লাইড বই পড়ানোর পরে লাস্টের দিকে সিকিউ এমসিকিউ আছে, চিন্তা করো না, সব আছে। তোমাদেরকে ভাইয়া পুরো প্যাকেজ দিয়ে দিছি ইনশাল্লাহ, দেখো ভালো ক্লাস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসো ব্যবসা উদ্যোগ কার্যাবলীতে আসি আমরা। এখন আমরা কাজ শিখবো, বুঝছো, কি কি কাজ থাকতে পারে ব্যবসা উদ্যোগের কার্যাবলীতে। আচ্ছা, ফার্স্টে আছে উদ্যোগ চিন্তার উন্নয়ন। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ কার্যাবলী আছে উদ্যোগ চিন্তার উন্নয়ন। তা আমাদের কি করতে হবে, যে উদ্যোগের চিন্তাটা আছে না, সেটাকে আমরা উন্নয়ন করতে হবে, উন্নয়ন করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ কার্যাবলী। কারণ আমরা কি জানি যে নতুনত্বই হচ্ছে ব্যবসা উদ্যোগের একটা অন্যতম বৈশিষ্ট্য, নতুনত্ব থাকতে হবে, তাই এটাকে উন্নয়ন করা। সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। তুমি অনেক কিছু চিন্তা করতেছো, তুমি এটা করতে পারো, ওইটা করতে পারো, এটা করতে পারো, প্রত্যেকটা একটা সম্ভাব্যতা মানে পসিবিলিটি তোমরা চিন্তা করবা, যাচাই করবা যে এটা কতটুকু হতে পারে, ওটা কতটুকু হতে পারে। তুমি সবগুলো চিন্তা করবা এবং তুমি সিদ্ধান্ত গ্রহণ করবা, যাচাই করবা, এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবা। এরপর হচ্ছে অর্থ সংস্থান করা। হ্যাঁ, টাকা মানে টাকা আনতে হবে, তুমি তো টাকা ছাড়া কিছু করতে পারবা না। ঠিক আছে, তুমি বলো তো ব্যবসার যে প্রাণ, ব্যবসার প্রাণ কি বলো তো? অর্থ না? মানে তুমি কি টাকা ছাড়া কিছু করতে পারবা? টাকা ছাড়া তুমি কিছু করতে পারবা না। সো তোমার অবশ্যই অর্থ সংস্থানটা ইম্পর্টেন্ট। এরপর আবার আমাদের সেই ফেভারিট শব্দ ঝুঁকি এসে পড়লো। আমাদের সবার খুব ভালো লাগে এই শব্দটা, ঝুঁকি গ্রহণ। হ্যাঁ, রিস্ক নেওয়া এটা অবশ্যই ব্যবসা উদ্যোগের একটা অন্যতম বৈশিষ্ট্য, না বললেই নয়। ঠিক আছে, এরপর হচ্ছে উপকরণাদি সংহতকরণ। উপকরণাদি মানে কি? ধরো তুমি আচ্ছা ফর এক্সাম্পল আমি ধরো একটা চালের ব্যবসা করব, বাট চালটা হচ্ছে কি ওই যে ওই প্রসেস করে নতুন নতুন চাল উদ্ভাবন করে না। তো ধরো আমি একজন বিজ্ঞানী এবং আমি নতুন এক ধরনের চাল উদ্ভাবন করছি, নতুন এক জাতের চাল উদ্ভাবন করছি। ঠিক আছে, ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা ওইভাবে ধরো আমি নতুন একটা চাল উদ্ভাবন করছি। করার পরে এখন তো আমার জিনিস তো লাগবে, আমি এখন এটা নিয়ে ব্যবসা করবো না, আমার এটা মানে হচ্ছে ইয়ে করতে হবে না, প্রফিট করতে হবে না। তো তখন ধরো আমি কি করবো, আমার বিভিন্ন উপকরণ লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে। তো সেই উপকরণ আমি সংহতকরণ করব, মানে কি আমি সংগ্রহ করব, সেটা নিয়ে পরে ব্যবসা শুরু করব। আচ্ছা, পরে হচ্ছে বাজার সৃষ্টি করা। বাজার সৃষ্টি করা, ঠিক আছে, বাজার সৃষ্টি করা মানে কি, তোমাকে তো মার্কেটিং করতে হবে, তোমার তো জানাইতে হবে সবাইকে যে দেখো আমি নতুন, তোমার ফ্রেন্ডসদের মাঝে তোমার সবাইকে জানাইতে হবে যে আমি নতুন একটা জিনিস আবিষ্কার করছি, এবার তোমরা দেখো জিনিসটা কিরকম। তোমার তো সবখানে জানাইতে হবে, বিজ্ঞাপন প্রচার তো করতে হবে, প্রচার প্রচারণা করতে হবে না, তাছাড়া তোমার বাজার সৃষ্টি তো হবে না। এটা হচ্ছে বাজার সৃষ্টি। এরপর হচ্ছে সাফল্য ব্যর্থতা মূল্যায়ন। মূল্যায়ন করতে হবে, ইভালুয়েট করতে হবে তোমার এটা দ্বারা কিভাবে তুমি হচ্ছে লাইক উদ্যোগটা তুমি কিভাবে নিতেছো এবং তোমার এটা কতটুকু সফলতা দেখাইতেছে এবং কতটুকু ব্যর্থতা দেখাইতেছে, তোমার মূল্যায়ন করতে হবে। উন্নয়ন কর্মসূচি, আবারও বললে একই কথা, ওই শুরুর কথাটাই, তোমার উন্নয়নের কাজ করতে হবে আর কি, বুঝছো। মানে আমি তোমাদেরকে হচ্ছে কি এই যে পয়েন্ট গুলো আছে না, এগুলাতে তোমাদের খুব খুব বড় করে বলতেছে, আসলে ভাই এমন বড় কিছুই না। তুমি জাস্ট ওয়ার্ড গুলো দেখলি, বুঝছো, এই যে ওয়ার্ড গুলো আছে না, এই ওয়ার্ড গুলো তুমি জাস্ট কয়েকবার দেখলে তোমার মনে হবে যে আরে এটা তো এটাই, এটা তো এটাই, এটা তো পারি, এটা তো পারি। কিন্তু আবার হ্যাঁ, এটা তো পারি, এটা তো পারি করে আবার ফালা রেখো না, ঠিক আছে। কারণ কি বলতো, এইচএসসি ইজ নকিং এট দ্য ডোর, আমরা সবাই জানি, এইটাই সবাই ইউজ করি সবার মাঝে। আচ্ছা, আচ্ছা ডিও আমার ইমোশন, হ্যাঁ আপু ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমরা সবাই ডিও চান্স পাবা, ঠিক আছে। ভাইয়া ইকোনমিক্স সাবজেক্টটা কি? ভাইয়া ইকোনমিক্স হচ্ছে অন্য একটা সাবজেক্ট, ঠিক আছে, এটা কিন্তু এর সাথে রিলেটেড না। ইকোনমিক্স তোমরা হচ্ছে অন্য ভাইয়া বাবু তোমাদের ক্লাস দিবেন, ঠিক আছে। আচ্ছা, কোন চ্যাপ্টার? ভাইয়া আবারও বলতেছি, 10ম অধ্যায় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্রের 10ম অধ্যায় ব্যবসা উদ্যোগ। লিখে দিব? লিখে দিলে তো আবার পরে স্লাইডে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি পরে বলি, তোমাদের সব আসতেছে, এমসিকিউ সিকিউ সব আসতেছে, চিন্তা করো না, সব আসতেছে ইনশাআল্লাহ লাস্টের দিকে। আর হ্যাঁ, ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও, ভাইয়া কিন্তু কষ্ট করে ক্লাস নিতেছি রোজা রেখে। তো তোমাদের কিন্তু দায়িত্ব কি, ফ্রেন্ডসদের মাঝে কিন্তু জানা দিতে হবে না, নিজে শিখবা, অন্য কিন্তু শিখাইতে হবে, ঠিক আছে। শেয়ার করে দাও, শেয়ার করে দাও, শেয়ার করে দাও, অনেক বেশি শেয়ার করে দাও। আচ্ছা, হবে সফল উদ্যোক্তা, তো ভুল কেন করছে। সফল উদ্যোক্তার গুণাবলী, কি কি গুণাবলী থাকতে হবে? এই যে তুমি এখন নিজেকে রিলেট করতে পারো, তুমি বলতে পারো যে হ্যাঁ আচ্ছা আমি একজন সফল উদ্যোক্তা এবং আমার মধ্যে কি কি গুণ থাকতে হবে। তুমি জাস্ট এই গুণাবলীগুলা আমি পড়াবো, আর তুমি নিজের মধ্যে অনুধাবন করবা, ফিল করবা, ও আমি এইটা, আমি সেটা, ওফ আমি এই, ঠিক আছে, দেখো ভালো লাগবে। এবার দেখো ফার্স্টে কি আছে, সৃজনশীল মানসিকতা বা সৃজনী শক্তি। সৃজনী মানে কি? সৃজনী মানে হইতেছে নতুনত্ব, নতুন কিছু আবিষ্কার করা, এবং সেটাই হচ্ছে সৃজনী শক্তি। তোমার একটা নিজের একটা পাওয়ার, ওফ আমি নতুন কিছু আবিষ্কার করতেছি, একদম ফ্লেক্সটাই অন্যরকম, ঠিক আছে।
কৃতিত্ব অর্জন চাহিদা। তোমার কি কৃতিত্ব অর্জন করতে ইচ্ছা করে না ভাইয়া? তোমার তো অবশ্যই ইচ্ছা করে যে না, আমি নতুন কিছু আবিষ্কার করছি, এবার আমার একটু ভাব নিতে হবে না, আমার একটু মানুষের থেকে ফেম নিতে হবে না। তো ওইটাই হচ্ছে কি কৃতিত্ব, নিজের একটা বড় কিছু দাবি করা। ঠিক আছে? দূরদৃষ্টি, দূরদৃষ্টি আমার এই কথাটা খুব ভালো লাগে, সরি এই শব্দটা খুব ভালো লাগে আমার কাছে। কেন? কারণ হচ্ছে দূরদৃষ্টি মানে কি, ওই আবার মনে করি না দূরদৃষ্টি মানে হচ্ছে ওই মানে দূরে তাকানো, এরকম কিছু, এরকম কিছু না। দূরদৃষ্টি মানে হচ্ছে তুমি একটা ধরো প্রকল্প নিছো, এবং প্রকল্প নেওয়ার পর তুমি ভাবতেছো আচ্ছা এটা 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আমাকে কিরকম ফিডব্যাক দিবে, আমাকে কি এটা মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি এটা থেকে রিটার্ন পাবো, নাকি এটা আমাকে লস খাওয়াবে। এই যে তুমি দূরের চিন্তা করতেছো না, এই যে তুমি অনেক লং টার্ম চিন্তা করতেছো, এটা কি বলে দূরদৃষ্টি। ঠিক আছে? তো এটা হচ্ছে দূরদৃষ্টি, হচ্ছে সাহস ও বুদ্ধিমত্তা। ঠিক আছে? আচ্ছা, ওকে। মেবি না অবশ্যই ইম্পর্টেন্ট। কি বলতেছো সালমা? অবশ্যই ইম্পর্টেন্ট। এইখানের প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না তোমাদেরকে। ঠিক আছে? সব পড়তে হবে। আচ্ছা, এবার আসো, নেক্সটে কি ছিল? সাহস ও বুদ্ধিমত্তা। এই যে সাহস ও বুদ্ধিমত্তা, তোমার মধ্যে সাহস থাকতে হবে। হ্যাঁ, ওই মানুষ 2-4টা কথা বলবে আর তুমি চুপ করে বসে থাকবা না ভাইয়া, এভাবে হবে না। তোমাকে নিজের মতো করে নিজেকে ডেভেলপ করতে হবে, সাহস আনতে হবে, নিজের মধ্যে যে একটা কিছু আছে এটা তোমাকে বুঝাইতে হবে, তাই না? আর কি, অবশ্যই বুদ্ধিমত্তা থাকতে হবে। তোমার যদি ইন্টেলিজেন্স না থাকে তুমি কি বানাবা? হ্যাঁ, তোমার যদি ইন্টেলিজেন্স না থাকে তুমি তো কিছু বানাতে পারবা না। তোমাকে মনে রাখতে হবে যে আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক বুদ্ধিমান, বা আমি অনেক বুদ্ধিমতী, আমাকে অনেক কিছু পারতে হবে, বা আমি অনেক কিছু পারি, এরকম একটা ফিল আনতে হবে। বললাম না, যা কিছু পারাবো সব নিজের মধ্যে ফিল করবা, আমি এইটা, আমি সেইটা। ঠিক আছে? ওকে, এইবার আসো তোমাদের অনেক ফেভারিট একটা শব্দ, ধৈর্য, কষ্ট সহিষ্ণু। ওয়াও, কি সুন্দর শব্দ দুইটা, তাই না? খুব ভাল লাগে না ধৈর্য ধরতে জীবনে? অনেক ভাল লাগে। কষ্ট সহিষ্ণু হইতে অনেক ভাল লাগে। ও, কষ্ট সহ্য করতেছি জীবনে, কি কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, যাক, রোজার মাস, বেশি আগাইলাম না। আমরা ধৈর্য কষ্ট সহিষ্ণুর মধ্যে কি বুঝি? ধৈর্য কষ্ট সহিষ্ণু মানে হচ্ছে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, এই আসবে সেই আসবে, তোমার মনে হবে এই সার পারতেছি না, আমি এই উদ্যোগটা নিবই না, ধর ভাল লাগে না। না ভাইয়া, তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে বলতো? ধৈর্য ধারণ করতে হবে এবং কষ্ট সহ্য করতে হবে। মানুষ 10টা 5টা কথা বলবে যে তুমি এটা কেন করতেছো, আর এটা কোনো লাভ নাই, হ্যাঁ। তোর যে মানুষকে আমরা যে বলি না সমালোচক, ওই যে সুশীল সমাজ বলি না, ওই ব্যাপারটা এরকম আর কি। সুশীল সমাজ তোমাকে বলবে কি, আরে এটা ভালো না, আরে তুমি কি করবা, হ্যান ত্যান, এর লাভ নাই কোনো। তোমাকে এরকম সহ্য করতে হবে। সহিষ্ণু মানে কি? সহ্য করা। সহিষ্ণু মানে কি বলতো? সহ্য করা। আহ সহিষ্ণু মানে কি বলতো? সহ্য করা। ঠিক আছে? হ্যাঁ, এই তো সালমা আমার সাথে একমত। সাবাস, আরো একমত থাকতে হবে কিন্তু। হ্যাঁ, সাবাস। নেক্সট, আচ্ছা, ঝুঁকি গ্রহণে মানসিকতা থাকতে হবে। তোমাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে, ঝুঁকি ছাড়া কিছুই হয় না জীবনে, কিছুই হবে না ঝুঁকি ছাড়া। সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য থাকতে হবে, তোমাকে ডিসিশন মেকিং এর একটা পাওয়ার থাকতে হবে, যে আমি একটা ডিসিশন নিব, হ্যাঁ, আমাকে অবশ্যই সেটা অনুযায়ী একটা আমার পাওয়ার হোল্ড করতে হবে। আমি এরকম না, যাতে না হয় যে আমি কোনো একটা জায়গায় গেলাম এবং আমি সেখান থেকে অর্ধেক রাস্তা গিয়ে আমি সরে আসলাম। ভাই, এমন করলে হবে না। অবশ্যই তোমাকে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণের পাওয়ার থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, নিষ্ঠা এবং আন্তরিকতা। মানে দাঁড়াও, নিষ্ঠা এবং আন্তরিকতা মানে হচ্ছে কি জানো? মানে তোমার মধ্যে আন্তরিকতা থাকতে হবে যে কাজটা আমি করতেছি, হ্যাঁ, তোমাকে একটা আন্তরিক থাকতে হবে কাজটার প্রতি, তোমার কাজটার সঙ্গে লেগে লেগে থাকতে হবে। কাজটা তোমার এরকম করলে হবে না, অবহেলা করলে হবে না, যে কাজটা শুরু করলাম, আচ্ছা হইলো হইলো, না হইলে নাই, না এরকম না। তোমাকে একটা নিষ্ঠার সাথে কাজটা শেষ করতে হবে, কাজটা যেরকম শুরু করতে হবে এরকম ভাবে কাজটা তোমার চালাতে হবে, আন্তরিক থাকতে হবে কাজের প্রতি। যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি বাইরে বেরোইছো, কমিউনিকেশন সব মানে কমিউনিকেশন এমন কোনো জায়গা নেই পৃথিবীতে যেখানে তোমার এই জিনিসটা তুমি দেখবা না, যোগাযোগ দক্ষতা। ইট মিনস কি, কমিউনিকেশন এমন কোনো জায়গা নেই পৃথিবীতে যেখানে কমিউনিকেশন ইম্পর্টেন্ট না, সবখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো অবশ্যই তোমার মানুষের সাথে কথা বলতে হবে, ব্যবসাদ্য গ্রহণ করলে তোমার সবার সাথে হচ্ছে কি মত বিনিময় করতে হবে না। তো সেইটাই হচ্ছে যোগাযোগ দক্ষতা। ঠিক আছে? তারপর হচ্ছে কি, সামাজিক দায়িত্ববোধ। তোমার অবশ্যই কি একটা দায়িত্ব থাকতে হবে যে আমি সমাজের জন্য ভালো কিছু করতেছি, আমার সমাজের জন্য একটা দায়িত্ব আছে, এবং আমি সমাজকে এটা দ্বারা উপকৃত করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। এরপর হচ্ছে কি বলতো, মূল্যবোধ ও নৈতিকতা। মূল্যবোধ ও নৈতিকতা, সেটা হচ্ছে তোমার মধ্যে কি একটা ভালো একটা জিনিস থাকতে হবে, যে নৈতিকতা থাকতে হবে, অনৈতিক কিছু করলে হবে না। আমি আবারও বলতেছি, নেতিবাচকতা কখনোই কখনোই ব্যবসা উদ্যোগের সাথে সম্পৃক্ত না। অলওয়েজ কি বলতো, পজিটিভনেস, ইতিবাচকতা থাকতে হবে। মূল্যবোধ, নৈতিকতা থাকতে হবে। মূল্যবোধ নৈতিকতা মানে বুঝো তো? মূল্যবোধ মানে হচ্ছে কি, আমি তোমাদেরকে বলি, মূল্যবোধ মানে হচ্ছে কোনটা ভালো, কোনটা মন্দ,
কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত, সেইটা যে চিন্তা করার যে অ্যাবিলিটি, সেটাকে বলে মূল্যবোধ। আর নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে তুমি ভালোকে গ্রহণ করতেছো আর মন্দকে বর্জন করতেছো, ইটস কল্ড নৈতিকতা। ঠিক আছে? আর লাস্টের যে পয়েন্টটা, এটা মেবি হচ্ছে ইয়ের কারণে সরে গেছে, টু ওয়েট, হ্যাঁ, না না ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, লাস্টে এটা মেবি সরে গেছে, এই পয়েন্টটা হচ্ছে দেখা যেতেছে না এর জন্য। হ্যাঁ, বুঝিনি। আচ্ছা সমস্যা নেই, আমি পরে বলতেছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আগেরটা এটা ছিল না, হ্যাঁ ঠিক আছে, ওকে। আসো এবার সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, ও আচ্ছা এটা তো বলি নাই, দাঁড়ো, এখানে একটা অপশন ছিল না, এটা লাস্টে এটা বলতেছি, দাঁড়ো তোমাদেরকে বলতেছি। এটা আসলে এক কথায় এটা এখন মানে দেখা যেতেছে না, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, চিন্তা করো না। আমাকে জাস্ট হচ্ছে তোমাদেরকে আমি ক্লাস শেষে আমার ফেসবুক আইডি দিব, ওখান থেকে তোমরা হচ্ছে এটা হচ্ছে তোমরা ইয়ে করতে পারবা, বুঝছো? তোমরা দেখে নিতে পারবা, চিন্তা করিও না। জাস্ট তোমরা তো বুঝতেছো জ্ঞান ও দক্ষতা মানে কিছু একটা ছিল এখানে, হ্যাঁ, কিছু একটা হবে, ইনশাআল্লাহ তোমাদেরকে পরে বোঝাই দিব। আচ্ছা তোমরা কি বিরক্ত হইতেছো? মানে মনে হচ্ছে যে ভাইয়ার ক্লাস করতে ভালো লাগতেছে না, বা হচ্ছে ভাইয়া কি বলতেছে না বলতেছে কিচ্ছু বুঝতেছি না, হ্যাঁ আগা মাথা কিছু বুঝতেছি না, এমন কিছু থাকলে বলো, থাকলে বলো, শুনতেছি, তোমাদের সব কথা শুনবো ইনশাল্লাহ। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। শেয়ার করে দিও কিন্তু বন্ধুদের মাঝে, বুঝছো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে হবে। নেক্সট আমরা কি বলতো, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, অনুকূল পজিটিভ কি কি পরিবেশ থাকতে পারে একটা ব্যবসা গড়ে ওঠার পিছনে, আমরা সেটা আমাদের বুঝতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের উন্নত অবকাঠামোগত সুবিধা। এটা দেখবা কি, এই শব্দটা তোমরা অনেক অনেক জায়গায় দেখবা, এবং তোমরা এই শব্দটার পরেই এই শব্দটা দেখবা। দেখো তোমরা যখন এরকম অনুকূল পরিবেশ পড়বা না, ম্যাক্সিমাম ব্যবসায় সংশ্লিষ্ট কিছু তোমরা এই দুটো শব্দ দেখবা, মিলাই নিও, অবকাঠামোগত এবং পৃষ্ঠপোষকতা। বুঝাইতেছি, উন্নত অবকাঠামোগত সুবিধা মানে হচ্ছে তোমার একটা ভালো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে না। ধরো যে তুমি যেখানে ব্যবসা করতে চাইতেছো সেখানে তোমার আশপাশে ভালো কোনো মানে বিল্ডিং নাই বা জমি নাই, তোমার মানে লাইক মানে কি মানে তুমি অনুকূল কিছু নাই, সব নেগেটিভ। বা ধরো এখানে রাজনৈতিক পরিবেশ ভালো না, বা সরি রাজনৈতিক কথাবার্তা না বললেই ভালো, যাই হোক, মানে হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খারাপ, তোমার ওখানে ব্যবসা করার মতো মাটি যে দাঁড় করাবা মাটিও ভালো না, কিছুই ভালো না, সেটাই হচ্ছে উন্নত অবকাঠামোগত সুবিধা। আর সরকারি পৃষ্ঠপোষকতা মানে সরকার কোনো সুবিধা দিবে না তোমাকে। সরকার যদি তোমাকে কোনো সুবিধা না দেয় সেটা হচ্ছে কি তোমার নেগেটিভ কথা থাকবে না? তো তোমার কি অবশ্যই সরকারের যে পৃষ্ঠপোষকতা মানে কি, সরকারের যে সুবিধা, সরকার তোমাকে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে সুবিধাটা প্রদান করতে চাইছে ওইটা অবশ্যই তোমার থাকতে হবে, এবং সেটাকে বলে পৃষ্ঠপোষকতা। ঠিক আছে? আর সরকার সুবিধা সরকার যদি তোমাকে মানে সুবিধা 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 যদি না দেয় তাহলে তুমি কিভাবে বলো তো ব্যবসা করবা? তো করা যাবে না, সো এটা থাকতে হবে অবশ্যই। এরপর কি আর্থ সামাজিক স্থিতিশীলতা, তোমার কি একটা আর্থিক একটা স্থিতিশীলতা থাকতে হবে না? তোমার থাকতে তো হবে। এখন তুমি যদি ধরো তোমার কোনো টাকা পয়সাই নাই, তুমি কিভাবে ব্যবসা করবে বলো তো? তোমার তো কোনো পরিবেশই থাকবে না, নেগেটিভ পরিবেশ হয়ে যাবে না? তোমার তোমার আর্থ থাকতে হবে, সামাজিক সামাজিক তোমার স্থিতিশীলতা থাকতে হবে, সামাজিক ভাবে তোমার একটা পাওয়ার বা তোমার একটা সম্মান থাকতে হবে। তোমার একটা দেখো তোমার ধরো যে কোনো সম্মান নাই, তুমি একটা লাইক, আচ্ছা তুমি না ধরো একজন কেউ, সে ধরো চোর ছেচোর ডাকাত মানে কিছু একটা, এখন সে তো স্থিতিশীল না সামাজিক ভাবে, সে কি স্থিতিশীল? তাকে তো কেউ পছন্দ করে না, এখন সে কি পারবে ব্যবসা করতে? সে কি অনুকূল? বলতো সে অনুকূল কিনা? সে কি অনুকূল? সে তো অনুকূল না, সে প্রতিকূল। ঠিক আছে? তো সেজন্যই এই আর্থসামাজিক স্থিতিশীলতাটা অবশ্যই দরকার। হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া অনেক ভালো লাগছে, আমি বুঝছি ভালো করে,
থ্যাঙ্কস। সালমা ইসলাম বলতেছে যাকে বলে সুযোগ সুবিধা নাই। হ্যাঁ এটাই ভাই, হ্যাঁ গুড, ভেরি গুড। এই তো সালমা আজকে অনেক ভালো রেসপন্স করতেছো, ব্যাপার কি, ভালো রেসপন্স করতে হবে বুঝছো। আচ্ছা নেক্সটে চলো। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমাদের দেশে নাই বললেই চলে, ঠিক আছে, যেটা আমাদের দেশে নাই বললেই চলে, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। তোমার আইন শৃঙ্খলা যদি না থাকে, আইন যদি না থাকে, তোমার ব্যবসা দুদিন পরে যদি কেউ আইসা লুট করে নিয়ে যায়, তুমি কিছু করতে পারবা? কিছু করতে পারবা? তুমি তুমি চাঁদাবাজি, মানে চাঁদাবাজি তুমি কি করতে পারবা? বা সরি কি বলতেছি, মানে চাঁদাবাজি যদি কেউ এসে করে, তো তুমি কি কিছু করতে পারবা যদি আইন না থাকে? আইন শৃঙ্খলা যদি না থাকে তখন তো লাভ নাই, ঠিক আছে। সো এটাকে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এন্ড অনুকূল থাকতে হবে অবশ্যই, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা থাকতে হবে। টাকা পয়সাই নাই, তুমি কি বিজনেস করবা? পুঁজি নাই, পুঁজি মানে কি? মূলধন। লেখা দি দাঁড়াও, তোমরা তো আমার সব ওয়ার্ড বুঝো না, ঠিক আছে। পুঁজি মানে কি বলো তো ভাইয়া? পুঁজি মানে হচ্ছে মূলধন। এই তো ভেরি গুড। সালমা অনেক ভালো রেসপন্স করতেছো, ব্যাপার কি? আর কেউ করে না কেন? সালমা তো অনেক ভালো। সালমা কি ঢাবিতে ইচ্ছা নাকি, নাকি অন্য কোথাও? জানাইও। আর শেয়ার করে দাও কিন্তু, ক্লাস প্রায় হচ্ছে, লেকচার আমরা প্রায় শেষের দিকে এসে পড়লাম। আর কয়েকটা টপিক বাকি আছে। এবং লাস্ট, বাজার সুবিধা থাকতে হবে। বাজারের যে তোমার একটা সুবিধা থাকতে হবে, বাজারের প্রতি তোমার একটা লাইক, বাজার যাতে তোমার প্রতি অনুকূল থাকে, এবং তুমি যাতে যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করো, তুমি যাতে সেটা বাজার থেকে উত্তোলন করতে পারো। ধরো তুমি একটা প্রোডাক্ট পাইতেছো না, সেটা তুমি বাজার থেকে নিতে পারবা, বাজার সুবিধা থাকতে হবে, ঠিক আছে। এবং প্রশিক্ষণ এবং উন্নয়নের সুযোগ। তুমি ধরো যে ব্যবসা করতেছো এবং হয়তো মানে প্রশিক্ষণে ভালো সুযোগ নাই, তুমি ভালো হচ্ছে একটা জিনিস পারতেছো না, একটা নতুন কিছু তুমি ধরো উদ্ভাবন করছো, বাট সেটা সংশ্লিষ্ট যে অন্যান্য কাজগুলো থাকতে পারে, তুমি সেটা প্রশিক্ষণ নিতে পারতেছো না, সেটা তোমাকে কেউ জানাতে পারতেছে না, তো তুমি কি প্রশিক্ষণের সুবিধা থাকতে পারতেছো না তোমার, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই প্রশিক্ষণ এবং উন্নয়নের সুযোগ থাকতে হবে, ঠিক আছে। তো সেই এইগুলাই হচ্ছে আমাদের কি বলতো অনুকূল পরিবেশ। এই যে এগুলা বাসায় জাস্ট কয়েকবার এগুলো দেখবা ভাইয়া, তোমাদেরকে হচ্ছে এই মানে যে ইয়েগুলো, এই যে তোমার শব্দগুলো তোমাদেরকে হচ্ছে খুব সহজভাবে লিখে দিছি, আর বইয়ে দেখবে অনেক বড় বড় করে লাইন দাও, আমি সেগুলোকে হচ্ছে সহজভাবে চিন্তা করে এইভাবে করে দিছি, ঠিক আছে। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা এবার আসো, আহ বাংলাদেশে ব্যবসা উদ্যোগে উন্নয়নে কি কি সমস্যা থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, পুঁজি মানে মূলধন, জি ভাই ইনশাল্লাহ ডিউ। এই তো ভেরি গুড, ডিউ ডিউ, ড্রিম ডিউ নাকি ড্রিম ডিউ। আচ্ছা, আর কার কার হচ্ছে কি ড্রিম আছে অবশ্যই জানাই দিবা। কারো ডিউতে থাকতে পারে, আবার অন্য থাকতে পারে, জানাইও। ওকে আসো, সমস্যা কি কি থাকতে পারে? অনেক তো ফ্যাসিলিটি আবিষ্কার করলাম, অনেক তো গুণাবলী বললাম, অনেক তো হচ্ছে বৈশিষ্ট্য বললাম। এবার আসো কিছু বলি বাংলাদেশের কি কি অবস্থা। হ্যাঁ বাংলাদেশের কি অবস্থা, ভালো না খারাপ? আসো, বাংলাদেশের প্রথমেই উদ্যোগ বিষয়, শিক্ষার অভাব। শিক্ষা নাই, উদ্যোগ কে শিখাবে? উদ্যোক্তাই তো নাই, তেমন কোন উদ্যোক্তা পাও মানে লাইক কেউ কিছু নতুন কিছু উদ্ভাবন করতে পারছে? মানে বাংলাদেশ থেকে পর্যন্ত কতজন নতুন কিছু উদ্ভাবন করতে পারছে কি বলতে পারবা? জাস্ট বেশি না, 5 জন ব্যক্তির নাম বলো। হ্যাঁ দেখি 5 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তির নাম বলতে পারো কিনা, কেউ একজন বলবা সালমা বলো দেখি, যে 3 জন ব্যক্তির নাম বলতে পারো কিনা যে উদ্যোগ নতুন কিছু আবিষ্কার করছে। হ্যাঁ যাই হোক, উদ্যোগ শিক্ষার অভাব, বাংলাদেশে উদ্যোগ নাই, তেমন শিক্ষা নাই, সে অনুযায়ী প্রশিক্ষণের অভাব, ভালো ট্রেনিং এর ব্যবস্থা নাই, ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং করার মতো কেউ নাই, কোনো ইনস্টিটিউশন তো তেমন নাই, এন্ড মানুষও তেমন ভালো কিছু জানে না। সরকারি সাহায্য সহযোগিতার অভাব, ও মাই আল্লাহ, সরকারি সাহায্য সহযোগিতা। নতুন সরকার আসলো, দেখা যাক সরকার আমাদের কেমন সাহায্য প্রদান করে, ঠিক আছে। সরকারি সাহায্য সহযোগিতা নাই, অভাব, খুবই অভাব, সমস্যা। আমরা কোনো সাহায্য পাই না, আমরা দৌড়াইতে দৌড়াইতে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যা পোহাইতে হয়। এরপর হচ্ছে কি বলতো, মূলধনের অভাব। আহ হ্যাঁ মূলধনের অভাব আছে অবশ্যই, টাকা পয়সার অভাব থাকে অনেক সময়। বাংলাদেশে টাকা পয়সা তেমন কিছু মানে নাই, এবং মূলধনের খুবই অভাব দেখা যায় আমাদের বাংলাদেশে, যার কারণে হচ্ছে ব্যবসাটা অনেক সময় মতো ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে পারে না, ঠিক আছে। এরপর হচ্ছে কি আইনগত জটিলতা। এই যে আইনগত জটিলতা, আইনগত কি কি জটিলতা আছে? আইনই নাই বাংলাদেশে, তেমন কোন আইন আছে? বা আইন থাকলে সেটাকে ঠিক মতো কার্যকর করা হয়? করা কিন্তু হয় না। সো আইনগত জটিলতা কিন্তু অবশ্যই থাকতেছে বাংলাদেশের সমস্যার মধ্যে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। কেন ওয়ার্ডটা এত আস্তে আস্তে পড়লাম?
কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত একটা শব্দ রাজনীতি। ঠিক কিনা বলো? এগ্রি করো? রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত একটা বিষয়। ঠিক আছে, সো এই রাজনৈতিক স্থিতিশীলতাই নেই বাংলাদেশে, এত অস্থিতিশীল, মানুষই ঠিক মতো বেরোতে পারে না, হ্যাঁ, মেরে ফেলার হুমকি, ওই হ্যান ত্যান কত কিছু। সো রাজনৈতিক স্থিতিশীল না, অনেক অস্থিতিশীল। প্রচারণার অভাব, ভালো করে প্রচারণা করা হয় না, হ্যাঁ, ভালো করে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় না, অ্যাডভার্টাইজিং করা হয় না। ঠিক আছে, আহ কেউ কিছু করতে নিলে তো আগেই থামায় দেয়, হ্যাঁ, বলে তো তুমি এটা করো না, তো ওরা প্রচারণা কিভাবে করবে, ওরা তো থামাই দেয় শুরুতেই। ঠিক আছে, সো এই হচ্ছে বাংলাদেশের সকল সমস্যা, যত রকম সমস্যা আছে বাংলাদেশের ব্যবসা উদ্যোগে, সব সমস্যা। এরপরে শেষ শেষ আমাদের কিন্তু অধ্যায় শেষ। এখন আমরা কই যাবো বলতো? MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। ঠিক আছে, আমরা এখন MCQ তে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো MCQ তে জাম্প করা যাক। তোমাদের প্রিয় ফেভারিট কারা কারা চাইতেছিল MCQ, এবার আসো তোমাদের ফেভারিট MCQ আসতেছে। MCQ পরে আসবে CQ। ঠিক আছে, ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা উদ্যোক্তা 2007 সালে বইয়ে পড়ছিলাম ভাইয়া, এই বইয়ে। হ্যাঁ, ভেরি গুড। ডক্টর ইউনূস তো একজন অনেক এক্সেপশনাল, ওনার কথা না বললেই নয়। হ্যাঁ, আচ্ছা আসো এবার আমরা MCQ তে যাই। আসো, বেশি টাইম নাই আমাদের, আবার ইফতার টাইম হয়ে যাচ্ছে, তো আমাদের আগে শেষ করতে হবে। আচ্ছা, এই বলো, আনসার করো। প্রথম প্রশ্ন, ব্যবসায় সহায়ক কার্য কোনটি? আনসার করো, আনসার করো। সালমা, নাফিস মজুমদার, আনসার করো। ব্যবসায় সহায়ক কার্য কোনটি? একটু তাড়াতাড়ি বইলো, 20টা MCQ আছে, তোমাদের শেষ করতে হবে। তো শেয়ার করে দাও, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তোমাদের জন্য বাছাই করে রাখছি। বলো, এটা প্রথমটা উত্তর কি? ব্যবসা সহায়ক কার্য কোনটি? উৎপাদন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, বিজ্ঞাপন, কোনটা সহায়ক কার্যাবলী? আচ্ছা, কেউ বলতেছো না? আচ্ছা, এটার উত্তর হচ্ছে, আমি বলি, উৎপাদন তো কখনোই সহায়ক কার্যাবলী হইতে পারে না, এবার ব্যবসার মূল কার্যাবলী। উৎপাদনে যদি না হয় তাহলে ব্যবসা চলবে কিভাবে? উৎপাদন হচ্ছে মেইন, ক্রয় বিক্রয় থাকতেই হবে। ঠিক আছে, এরপরে আচ্ছা, কেউ জানাইতেছো না কেন? জানাও তোমরা। তোমরা জানো এটা উত্তর কি হবে? সালমা জানাও, মজুমদার ভাইয়া জানাও, তোমরা জানাও সবাই, তোমাদেরকে পড়াইলাম এতক্ষণ, এটা তো জানাইতে হবে। কেউ জানাইতেছো না? আচ্ছা, আহ না, সালমা হয়নি। এটার উত্তর হচ্ছে, আমি বলি, উৎপাদন হবে না, কারণ উৎপাদন হচ্ছে মেইন কাজ, উৎপাদন তো সহায়ক কাজ না। ঠিক আছে, সহায়ক কাজ চাইছে, সহায়ক মানে কি? এটা কি হেল্প করে? সহায়ক কাজ। উৎপাদন হবে না, ক্রয় বিক্রয় হবেই না, আমদানি রপ্তানি হবে না। উত্তর হচ্ছে কি বলতো? বিজ্ঞাপন। উত্তর হচ্ছে বিজ্ঞাপন। এটা তোমরা কোথায় পাবো বলতো? ক্লাস 9-10 এগুলো ছিল, যে ব্যবসার মেইন কাজ কোনগুলো আর সহায়ক কার্যাবলী কোনগুলা। মনে করে দেখো, এগুলো কিন্তু ছিল বিজ্ঞাপন। ঠিক আছে, সাবাস নাফিস মজুমদার, ডি আনসার করেছো, ভেরি গুড। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কোনটি? বলো, বলো, এই চারটার মধ্যে ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কোনটি? বলো, সালমা, নাফিস মজুমদার, হ্যাঁ ভাইয়ারা বলো, প্রথম, এটা উত্তর কি? ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কোনটি? কেউ বলতেছো না? ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কোনটি? আচ্ছা, তোমাদেরকে হচ্ছে বলে দিই, হ্যাঁ, তোমাদেরকে ফার্স্ট হচ্ছে আমি বলে দিই, এটার উত্তরটা হবে হচ্ছে এ, বুঝছো? পণ্য বা ধারণার উদ্ভাবন। বি হবে না, কেন? কারণ নতুন বাজার সৃষ্টি করা এটা অনেক পরের কাজ, এটা প্রথমের কাজ না। এরপর হচ্ছে কাঁচামালের উৎস চিহ্নিতকরণ। কাঁচামালের উৎস চিহ্নিতকরণ হবে না, কেন?
কারণ হচ্ছে যদি তোমার হচ্ছে লাইক তুমি যদি উদ্ভাবনটাই যদি ঠিক মতো না করো, তাহলে তুমি সেটা চিহ্নিতকরণ করবা কিভাবে? আগে তো উদ্ভাবন করতে হবে, এরপরে না তুমি সেটা উৎস চিহ্নিতকরণ করবা। ঠিক আছে, এরপর হচ্ছে কি তহবিলে উৎস নির্ধারণ, এটাও হবে না। ঠিক আছে, এগুলো কাটা। উত্তর হচ্ছে এ, পণ্য বা ধারণা উদ্ভাবন করা। ঠিক আছে, এরপরে যাওয়া যাক। নিচের কোনটি ব্যবসা উদ্যোগের উদাহরণ? বলো বলো বলো, নিচে কোনটি ব্যবসা উদ্যোগের উদাহরণ? সালমাই খালি উত্তর করতেছো, আর কেউ করবা না? সাব্বির ভাইয়া করো। পড়তে হবে ভাইয়া, অনেক পড়তে হবে, সময় কিন্তু একেবারেই কম। আচ্ছা, কোনটি ব্যবসা উদ্যোগের উদাহরণ বলতে পারতেছো না? না না সালমা, আমি হচ্ছে 3 নাম্বারটা জিজ্ঞেস করতেছি আর কি। 3 নাম্বারটা এভাবে পয়েন্ট মেনশন করে দিবা, মানে কত নাম্বার বলতেছো। ধরো যে সাপোজ 3 নাম্বার বলতেছো, 3-এর এত, এভাবে লিখে দিবা, তাহলে না সেটা তো বুঝবো না। আচ্ছা, তোমাদেরকে শেষ করে দেই, যেহেতু টাইম খুব কম, আমি তোমাদেরকে হচ্ছে ফার্স্ট শেষ করে দিই। এটা উত্তর হবে হচ্ছে দাতব্য চিকিৎসালয় হবে না, পাঠাগার প্রতিষ্ঠা হবে না, শখের বসে সবজি বাগান বিক্রি করা হবে, বাগান করা হবে না। হবে কি বলতো? বাজারে ওষুধ বিক্রি দোকান খোলা। কারণ কি বলতো, এখানে কি ব্যবসা উদ্যোগ চাইছে না ভাইয়া? ব্যবসা উদ্যোগ কি বলছিলাম, ব্যবসা সংশ্লিষ্ট থাকতে হবে না। এখানে কি ব্যবসার সংশ্লিষ্টতা আছে বিডি এর মধ্যে? নাই, আছে শুধু সি এর মধ্যে, এখানে ব্যবসায় সংশ্লিষ্টতা আছে। সেজন্য এটা উত্তর হচ্ছে ডি, সি সি সরি সি। চলো নেক্সটে যাই। এইবার বলো, ব্যবসা উদ্যোগের জনক কে? বলো, ব্যবসা উদ্যোগের জনক কে? জানাও জানাও। জানো ব্যবসা উদ্যোগের জনক কে? তোমাদের কিন্তু একটু আগে পড়াইছিলাম, বা এটার উত্তর হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে। চিন্তা করো তো, ওখানে কি বলছিলাম আর এখানে কি বলছিলাম, এখানে প্রশ্নে কি চাইছে, ভালো করে চিন্তা করো। জানাও জানাও। ভাইয়া জানাতে হবে, ব্যবসা উদ্যোগের জনক কে? আহ হ্যাঁ হ্যাঁ, আহ সালমা, আমি তোমাদেরকে একটু বলি। জোসেফ আর সুম্পিটার, এটা হচ্ছে কি, উনি হচ্ছে এখানে আমার একটু ব্যাপারটা একটু অন্যরকম লাগে। আসলে কি ব্যবসা উদ্যোগের যে জনক, সেটা হচ্ছে বেসিক্যালি রিচার্ড ক্যান্টিলন, বুঝছো? তোমাদেরকে এটা আমি হচ্ছে আহ অন্য একদিন ক্লাসে বা হচ্ছে শূন্য করে বুঝাই দিব, আজকে তো টাইম নাই। তোমাদেরকে হচ্ছে আমি বুঝাই দিব কেন রিচার্ড ক্যান্টিলনকে বলা হয়, কেন জোসেফ এ সুম্পিটারকে বলা হয় না। তোমাদেরকে আমি বুঝাই দিব, বুঝছো? আহ তোমরা এটা চাইলে ইন্টারনেটে দেখতে পারো। আপাতত আমি বলতেছি এটা উত্তর হবে রিচার্ড ক্যান্টিলন, এটার উত্তর কিন্তু জোসেফ এ সুম্পিটার হবে না। তোমরা যখন হচ্ছে অ্যাডমিশনে বই পড়বা, তখন তোমরা এটা পাবা, ব্যবসা উদ্যোগের জনক। দেখবা ওখানে উত্তর দেওয়া রিচার্ড ক্যান্টিলন, 1725 সালে। যাও, সালটা মেনশন করে দিলাম। অ্যাডাম স্মিথ হবে না, এসপি নিউম্যান হবে না। ঠিক আছে, পরে জানাই দিব তোমাদেরকে। আচ্ছা, আসো, একটি ব্যবসা গঠনের মূল উপাদান কি? বলো, এই চারটার মধ্যে মূল উপাদান কি? অর্থ না পরিবেশ না উদ্যোগ না নীতি? জানাও জানাও। ভাইয়া শেষ করতে হবে, একটু তাড়াতাড়ি জানাও। ভাইয়া জানাও জানাও, একটি ব্যবসা গঠনের মূল উপাদান কি? এটা কিন্তু সহজ, অনেক সহজ। ইটস ওকে ইটস ওকে সালমা, কোনো সমস্যা নেই। আসলে কি অনেক সময় মানে হচ্ছে লাইক অনেক কিছু চেঞ্জ হয়, তো যার কারণে আসলে ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়। তো চিন্তা করো না, এটা তোমাদেরকে বুঝাই দিব, একবারে ক্লিয়ার করে বুঝাই দিব। হ্যাঁ, ব্যবসা গঠনের মূল উপাদান কি বলো তো? আহ কেউ বলতেছো না?
এই তো গুড। সালমা বলছো এ, ভেরি গুড। উত্তর হচ্ছে এ, অর্থ। একটু আগে কি বলছিলাম, অর্থ ছাড়া ব্যবসা হবে? অর্থ ছাড়া ব্যবসাই হবে না। সো পরিবেশবাদ, উদ্যোগবাদ, নীতিবাদ এগুলো পরের ব্যাপার। আগে কি মূল উপাদান কি? অর্থ। সো অর্থ, ভেরি গুড। ফারদিন বলছো এ, নাফিস বলছো এ, ভেরি গুড। জুয়েল মিয়া বলছো নীতি। না ভাইয়া, নীতি হবে না, হবে হচ্ছে অর্থ। ঠিক আছে, আসো নেক্সটে যাই। এইবার বলো, এটা হচ্ছে একটু কনসেপচুয়াল কোয়েশ্চন। তোমরা কি জানো কিনা রণাত্মা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়? এটা কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে আহ বইয়ের মধ্যে এটা তোমাদের আলোচনাটা আছে। আজকে হচ্ছে কি ভাইয়া তোমাদেরকে ফুললি আলোচনা করতে পারিনি। হচ্ছে প্রথম কথা হচ্ছে রোজা টাইম, তো এই সময়টায় হচ্ছে একটু সময় কম থাকে, সেজন্য তোমাদেরকে হচ্ছে লাইক মেইন কনসেপ্ট তোমাদেরকে বলে দিছি, আর এগুলো তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, সো তোমাদেরকে এটা একটু টেনে দেই, টেনে বলে দিই। রণেন্দ্র প্রসাদ সাহার জন্ম হচ্ছে ঢাকায়, ঢাকার সাভারে। সাভারে হচ্ছে না জন্ম, ঢাকায়। হ্যাঁ, নেক্সটে যাই। আচ্ছা, উদ্যোগ হলো, বলো তো ভাইয়া এটা কি হবে? উদ্যোগ কি কি? ভাইয়া বলো তো কি হবে এটা? উদ্যোগ কি কি বলো তো ভাইয়া? তোমরা হচ্ছে কি নাম্বারের পাশে নাম্বারটা মেনশন করে দিও, মানে কত নাম্বার কোয়েশ্চেনে আনসার দিতেছো সেটা কিন্তু বলে দিও, বুঝছো? আচ্ছা, আহ উদ্যোগ হচ্ছে বিদ্যালয় আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা। ভেরি গুড। তাসফিন বলছো এ, 7, ভেরি গুড। এ ইজ দ্য আনসার। কেন বলো তো ভাইয়া? কারণ অবশ্যই আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা একটা উদ্যোগ, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটা উদ্যোগ, কিন্তু বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা এটা ব্যবসায় উদ্যোগ, এটা কিন্তু সাধারণ উদ্যোগ না। ঠিক আছে, তোমাদেরকে একটু আগে বলছিলাম কি, যে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্যটা ব্যবসায় সংশ্লিষ্টতা নিয়েই। ঠিক আছে, সো এটার মধ্যে যেহেতু ব্যবসা সংশ্লিষ্টতা আছে, তাই এটা উদ্যোগ না, এটা ব্যবসায় উদ্যোগ। ঠিক আছে, নেক্সটে যাই। এই, এবার আসো, উদ্যোগ শব্দটি প্রথমে কে প্রচলন করেন? আবার এটা আসলো, বলো, উদ্যোগ শব্দটা কে প্রথম প্রচলন করেন? এবার কিন্তু পারতে হবে। বলো ভাইয়া, বলো, একটু তাড়াতাড়ি বলতে হবে ভাইয়া। ভাইয়া বলো, ভাইয়া বলো ভাইয়া। বলো বলো বলো, উদ্যোগে প্রচলন করেন কে প্রথম? বলছিলাম কিন্তু একটু আগে, ওই যে ওই কোয়েশ্চনটা, যে ওই কোয়েশ্চনটা কিন্তু এটা উত্তর, রিচার্ড ক্যান্টিলন। ঠিক আছে, না না, তাসফিন, ডি হবে না। অ্যাডাম স্মিথ কেন হবে ভাইয়া? অ্যাডাম স্মিথ কি ব্যবসা উদ্যোগের জনক? অ্যাডাম স্মিথ তো হচ্ছে কি বলতো, অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ তো উদ্যোগের জনক না। উদ্যোগ প্রচলন করছেন এবং এর জনক হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। ঠিক আছে, জোসেফ এস পিটার হবে না, রবার্ট টিজ হবে না, অ্যাডাম স্মিথ হবে না। তোমাদেরকে এটা আমি আরেকটা ক্লাসে ইনশাল্লাহ এই পুরোটা, এই দুজন ব্যক্তির মধ্যে ঝামেলাটা সেটা তোমাদের ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, বুঝছো? তোমাদের ধারণা আমি সুন্দর করে দিব, এবং তোমাদের কোনো ক্লাস থাকবে না ইনশাল্লাহ। আসো নেক্সটে যাই। ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণ? বলো। অর্থনৈতিক, ব্যক্তিগত, বংশগত, সামাজিক। আচ্ছা বলো বলো, এটা উত্তর কি? ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কেমন গুণ? ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কেমন গুণ ভাইয়া বলো? আচ্ছা, কেউ বলতেছো না? আহ কেউ বলো ভাইয়া, ঝুঁকি গ্রহণ উদ্যোক্তা কেমন গুণ?
আচ্ছা, আহ ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার হচ্ছে কেমন গুণ বলো তো ভাইয়া? তোমরা কি আনসার করছো? হ্যাঁ, ভেরি গুড। তাসফিন উত্তর দিলা এ, ভেরি গুড। ঝুঁকি গ্রহণ হচ্ছে উদ্যোক্তার অর্থনৈতিক গুণ, বুঝছো? ব্যক্তিগত হবে না, বংশগত হবে না, সামাজিক হবে না। ও না না ভাইয়া, সরি সরি সরি, ভুল করলাম। এখানে তো একটা ভুল আছে। কিরকম, আমি তোমাদেরকে বলি, দাঁড়াও। এটার উত্তর হবে ব্যক্তিগত। কেন বলতেছি, কারণ কি, এমনি ঝুঁকি গ্রহণ বলছে, এখানে কি ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ বলছে? ব্যবসায়িক শব্দ কিন্তু ওয়ার্ডটা বলে নাই কিন্তু। যদি ব্যবসায়িক বলতো সেক্ষেত্রে এটা অর্থনৈতিক হতো উত্তরটা, বুঝছো? এটা কিন্তু অর্থনৈতিক হবে না, ঠিক আছে? এটা ব্যক্তিগত হবে। কেন? কারণ এখানে ব্যবসায়িক শব্দটা কিন্তু বলে নাই। যদি বলতো ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ, তখন এটা হয়তো অর্থনৈতিক। কিন্তু এমনিতে যদি ঝুঁকি গ্রহণ বলে, সেটা হবে কি, ব্যক্তিগত। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, কোন নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন, তখন সেই প্রয়াসকে কি বলে? বলো বলো বলো। এটা তো পুরোটা লিখেই দিছিলাম তোমাদেরকে। বড় উত্তরটা কি হবে? বলো ভাইয়া, এটা উত্তর কি? পুরো লিখে দিয়েছিলাম তোমাদেরকে। এটার উত্তর কি বলো? আচ্ছা, এটার উত্তর হবে, কেউ বলতেছো না? ভেরি গুড। এই তো, ফারদিন বললা, সালমা বললা, উদ্যোগ, ভেরি গুড। এভাবেই পড়তে হবে, বুঝছো? এটা হবে উদ্যোগ, চ্যালেঞ্জ গ্রহণ হবে না, ব্যবসায় হবে না, আবিষ্কার হবে না। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, এবার একটা কোয়েশনের মতো আছে তোমাদের, একটা বহুপদী সমাপ্তি, সরি, মানে একটা উদ্দীপকের মতো কোয়েশ্চন। সেটা হচ্ছে, মিস্টার মিলন যমুনা নদীর তীরে কালীতলা নামক স্থানে কিছু জমি লিজ নিয়ে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। এবার তোমরা বলো, কোয়েশ্চন হচ্ছে, মিস্টার মিলনের বিনোদন কেন্দ্র গড়ে তোলাকে কি বলে? উদ্যোগ, আত্মকর্মসংস্থান, ব্যবসা, উদ্যোগ, ব্যবসায়। ভালো করে কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ো, পরে উত্তর করো। বলো, এটা উত্তর কি হবে? মিস্টার মিলনের বিনোদন কেন্দ্র কেমন? এটা কি বলে? উদ্যোগ বলে না ব্যবসা, উদ্যোগ না আত্মকর্মসংস্থান না ব্যবসায়? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তাসফিন বললা সি, ভেরি গুড, ব্যবসা উদ্যোগ। অনেকে ভাবতে পারো উদ্যোগ হবে না, ভাইয়া উদ্যোগ হবে না, কেন হবে না বলো তো ভাইয়া? কারণ সে এখানে বিনোদন কেন্দ্র গড়ে তুলছে। বিনোদন কেন্দ্র থেকে সে কি ব্যবসা করবে না? সে কি থেকে লাভ করবে না? সে কি টাকা অর্জন করবে না? তাই এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ, এখানে কিন্তু উদ্যোগ হবে না। তোমরা অনেকে উদ্যোগ আনসার করতে পারো, বাট উদ্যোগ কিন্তু হবে না। উদ্দীপক ভালো করে পড়তে হবে। আত্মকর্মসংস্থান হবে না, ব্যবসা হবে না। ঠিক আছে, আসো নেক্সটে যাই। আচ্ছা, কোনটি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য? কোনটি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য বলো? পণ্য বা সেবা উৎপাদন, বাসায় পরিচালনা করা, সৃজনশীল চিন্তা করা, সবগুলোই। বলো ভাইয়া, বলো, কোনটি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য? বলো ভাইয়া, বলো। ভাইয়া বলো, ভাইয়া। আচ্ছা, ও সরি সরি, এখানে একটা ইয়ে আছে, গ্লিচ আছে, বুঝছো? এখানে এটা হবে ব্যবসায়। আহ আমি তোমাদেরকে আবার লিখে দেই। এটা হবে কি জানো? এটা হবে ব্যবসায়।
এটা ব্যবসায় পরিচালনা করা হবে। ভুলে বাসায় লিখে এসে বসছে, ব্যবসায় হবে। ঠিক আছে। আচ্ছা, এটার উত্তর হবে সবগুলোই, বুঝছো? এটার উত্তর হবে সবগুলোই, কারণ এখানে সবগুলো হচ্ছে কি বলতো, ব্যবসা উদ্যোগের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, ক্লাসটা তোমরা আবার দেখে নিও। হচ্ছে এখন তাড়াতাড়ি করতেছি, একটা মোটামুটি ওয়ান শট ক্লাসের মতো, তাই তোমরা হচ্ছে কি এটা ভালো মতো একবার দেখে নিও। এটা তিনটাই হবে, মানে হচ্ছে তিনটা অপশনই কিন্তু উত্তর। হ্যাঁ, নেক্সট, ব্যবসা স্থপতি হিসেবে কাকে নানাবিধ গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে হয়, বলো। ব্যবসার স্থপতি হিসেবে কাকে অনেক সম্পাদন করতে হয় কাজকর্ম, বলো তো? বিক্রয় কর্মীকে, পরিচালককে, সদস্যগণকে, না উদ্যোক্তাকে? আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে উদ্যোক্তা, বুঝছো? তোমাদেরকে আমি তাড়াতাড়ি করিয়ে দিই, এটার উত্তর হবে উদ্যোক্তা। এরপর, দূরদৃষ্টি উদ্যোক্তার কোন শ্রেণীর বৈশিষ্ট্য, সামাজিক, মনস্তাত্ত্বিক, ব্যক্তিগত, না পেশাগত, বলো। দূরদৃষ্টি কেমন, তার কেমন বৈশিষ্ট্য? দূরদৃষ্টি এটা হবে কি জানো? এটা হবে মনস্তাত্ত্বিক। সামাজিক হবে না, ব্যক্তিগত হবে না, পেশাগত হবে না। কারণ সে তো মানে একটা মনের একটা ব্যাপার, সে তো মন দিয়ে মেন্টালি চিন্তা করবে যে দূরদৃষ্টি কেমন ব্যাপারটা হচ্ছে, মানে বললামই তোমাদেরকে যে ব্যবসায় অনেক লং টার্ম চিন্তা করা, ওটা তো সে মনস্তাত্ত্বিক, মেন্টালি চিন্তা করবে, তাই এটা হচ্ছে মনস্তাত্ত্বিক। ঠিক আছে, এরপরে যাওয়া যাক। ঝুঁকি গ্রহণ কোন গুণের অন্তর্ভুক্ত, বলো। ঝুঁকি গ্রহণ কোন গুণের অন্তর্ভুক্ত, বলো? অর্থনৈতিক, সামাজিক, মানসিক, চারিত্রিক? ঝুঁকি গ্রহণ কেমন বলো তো? ঝুঁকি গ্রহণ হচ্ছে তোমাদের অর্থনৈতিক। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি করিয়ে দিই। সামাজিক হবে না, মানসিক হবে না, চারিত্রিক হবে না। ঠিক আছে। নেক্সটে যাই ভাইয়া। আচ্ছা, এই উদ্দীপকটা একটু পড়ো। উদ্দীপকটা পড়ো, এরপরে আমাকে হচ্ছে তোমরা একটু টাইম নাও। আমাদের কিন্তু এমসিকিউ শেষ, বুঝছো ভাইয়া? এমসিকিউ শেষ। এখন তোমাদেরকে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আহ তোমাদেরকে বুঝিয়ে দিই, হ্যাঁ। ওকে, আসো এবার। রামিন একজন সফল উদ্যোক্তা, প্রযুক্তি একদিন আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে তিনি অনেক আগেই ধারণা করেছেন, ফলে বেশ বড় অঙ্কের বিনিয়োগ তিনি একটি আইসিটি ফার্ম স্থাপন করেন। বর্তমানে প্রচুর তরুণ যুবক তার ফার্মে কাজ করছে। সফটওয়্যার রপ্তানির জন্য প্রতিষ্ঠানটি চলতি বছর শ্রেষ্ঠ রপ্তানিকারকের পুরস্কার পায়। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে উদ্যোক্তার সংজ্ঞা দাও। তোমাদেরকে পড়াইছিলাম, উদ্যোক্তা হচ্ছে যে কোনো উদ্যোগ গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে। আত্মকর্মসংস্থান মানে নিজে নিজে কিছু করা, নিজে নিজে কিছু করা এবং যে কর্মের সংস্থানটা করাকে আত্মকর্মসংস্থান বলে। এবং উদ্যোক্তার কোন বিশেষ গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে, তোমরা কি বলতে পারবা? বলতে পারো তোমরা? তোমরা একটা আনসার করো।
ওকে ভাইয়া, এসে পড়লাম তোমাদের মাঝে। আচ্ছা, উদ্যোক্তা কোন বিশেষ গুণটি উদ্দীপকে ফুটে উঠেছে? এটা উত্তর হবে হচ্ছে বলি, এটা উত্তর হবে হচ্ছে তোমার কোন বিশেষ গুণটি, মানে সে হচ্ছে এখানে অনেক ঝুঁকি গ্রহণ করছে না, সে কি একটা আইসিটি ফার্ম স্থাপন করছে, অনেক বেশি ঝুঁকি গ্রহণ করছে, সেখানে ঝুঁকি গ্রহণের যে ব্যাপারটা সেটা ফুটে উঠেছে, এবং অর্থনীতি কেমন গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। রানা নীলফামারী সরকারি কলেজে সম্মান শ্রেণীতে পড়ার সময় দেখলো ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে ফটোকপি প্রয়োজন হয়, আশপাশে ফটোকপির দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হয়। সে বাবার কাছ থেকে টাকা নিয়ে কলেজ মোড়ে ফটোকপির দোকান দেয়, তার অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সাহস তাকে সাফল্য এনে দেয়। তাকে দেখে এলাকার অনেক অনুপ্রাণিত। দূরদৃষ্টি কি, তোমাকে বলছিলাম অনেক দূরে কিছু চিন্তা করা। ঠিক আছে, আর কি সৃজনশীলতা বলতে কি বোঝায়? ওই যে বললাম নতুন নতুন কিছু করা, সেটা হচ্ছে সৃজনশীলতা। বুঝছো ভাইয়া? ক্লাস শেষ, ক্লাস শেষ, একদম শেষ। আর উদ্দীপকের রানার দোকান কাজটিকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি বলতো ভাইয়া, এটাকে বলে হচ্ছে ব্যবসা উদ্যোগ। ঠিক আছে, তোমাকে বলছিলাম ব্যবসা উদ্যোগ হবে। ঠিক আছে, ব্যবসা উদ্যোগ হবে এটার উত্তরটা। আর লাস্টে হচ্ছে রানার সাফল্য দেশ ও জাতীয় জন্য কল্যাণ বয়ে আনবে, অবশ্যই কল্যাণ বয়ে আনবে, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো শেষ ভাইয়া, তোমাদের স্লাইড এই পর্যন্ত আজকে। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগলো। আর শেষ সময় এসে প্রায় তোমাদেরকে হচ্ছে চ্যাপ্টারটা শেষ করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। আর এটুকুই। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো একটা চ্যাপ্টারে তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে বলে রাখি, এরপর হচ্ছে আমরা প্রেষণা নিয়ে কথা বলবো। ঠিক আছে, প্রেষণা চ্যাপ্টারটা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।